Hello students, welcome back to our channel Concept Chasers. আজ তোমাদের করাবো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম অ্যানিম্যাল কিংডম। ওই অ্যানিম্যাল কিংডমেরই যতদূর আমরা শেষ করেছি তারপর থেকে আজকে স্টার্ট করব। লেকচার 1 নিশ্চয়ই তোমরা সবাই দেখে নিয়েছো, আর যারা যারা এখনও দেখোনি তারা তাড়াতাড়ি কনসেপ্ট চেজার্স চ্যানেলে গিয়ে ফার্স্ট লেকচার অ্যানিম্যাল কিংডমের ফটাফট দেখে নাও এবং জানাও তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে নাও। তো আজ আমরা করব অ্যানিম্যাল কিংডমের লেকচার 2 বা পার্ট 2। তো এর আগের দিন আমাদের কত দূর হয়েছিল না, এর আগের দিন আমরা করেছিলাম ক্লাসিফিকেশনটা গোটাটা আমাদের হয়েছিল। তো আজ আমরা কি করব, আজ আমরা পড়ব আউটলাইন ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম বা কি না জীবজগতের সাধারণ শ্রেণীবিন্যাস। তো জীবজগতের সাধারণ শ্রেণীবিন্যাস বলতে কি না, আমাদের এই পৃথিবীতে বসবাস অসংখ্য ধরনের জীব বসবাস করছে। এই সমস্ত ধরনের প্রাণীদের নিয়ে করেই তৈরি হচ্ছে জীবজগৎ। এবার জানতে হবে জীবজগতের সাধারণ শ্রেণীবিন্যাসটা কি না। প্রথমেই কি রয়েছে প্রোটোজোয়া কি, যেসব প্রাণীদের একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদের বলা হচ্ছে কি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। যেসব প্রাণীদের দেহ হবে এখানটায়, যেসব প্রাণীদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদের কি বলা হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। এই আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার আন্ডারে অনেকগুলো পর্ব রয়েছে। ওই পর্বগুলো কি কি? সার্কোমেস্টিকোফোরা, ল্যাবাইরিন্থোমরফা, এপিকমপ্লেক্সা, মাইক্রোস্পোরা, অ্যাসেস্টোস্পোরা, মিক্সোজোয়া, সিলিওফোরা। বুঝতে পারলে? এই প্রোটোজোয়ার আন্ডারে এই 7টা পর্ব রয়েছে। এরপর কি না, এরপর জানবো মেটাজোয়া কি? মেটাজোয়া হচ্ছে আমাদের এই জীবজগতে যত ধরনের প্রাণী রয়েছে, যেসব প্রাণীর দেহ এক বা একের বেশি একাধিক কোষ নিয়ে গঠিত তাদের বলা হচ্ছে বহুকোষী প্রাণী বা মেটাজোয়া। এই বহুকোষী প্রাণী বা মেটাজোয়াকে আবার ভাগ করা যায় কিসের বেসিসে বা কি ভিত্তিতে ভাগ করা যায়? কলাতন্ত্রের উপস্থিতি অনুসারে মেটাজোয়াদের 2 ভাগে ভাগ করা হয়েছে। মানে কি কি? একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া। প্যারাজোয়াটা কি না, প্যারাজোয়াটা হচ্ছে যেসব বহুকোষী প্রাণীদের দেহে সুগঠিত কলাতন্ত্র এখনো গঠিত হয়নি তাদেরকে কি বলা হচ্ছে প্যারাজোয়া। প্যারাজোয়ার অন্তর্গত পর্ব কি না পরিফেরা। তারপর কি রয়েছে না এন্টারোজোয়াটা কি? এর আগেরটাই কি প্যারাজোয়াতে কলাতন্ত্র গঠিত হয়নি, মানে এন্টারোজোয়াতে কলাতন্ত্র গঠিত হয়ে গেছে। এবার এন্টারোজোয়ার আবার কয়েকটা ভাগ রয়েছে। কি অনুসারে? কলাস্তরের বৈশিষ্ট্য অনুসারে এন্টারোজোয়াকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক কি না, ডিপ্লোব্লাস্টিক হচ্ছে যেসব প্রাণীদের দেহ দুটি কলাস্তর মানে কি কি থাকবে সেখানে? এক্টোডার্ম আর এন্ডোডার্ম, 2টি কলাস্তর থাকে, তাদেরকেই বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। এদেরকে 2টি পর্বে ভাগ করা যায়। কি কি না, নিডারিয়া, টিনোফোরা। এর আগের দিনই তোমাদের বলেছিলাম এর আগের ক্লাসে যে নিডারিয়া আর টিনোফোরা হচ্ছে 2 ভাই। এরা যেখানেই থাকবে, যেখানেই যে বৈশিষ্ট্য প্রকাশ করবে দুজনেরই সেম, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুজনেরই সেম। তারপর কি? তারপর রয়েছে কিনা ট্রিপ্লোব্লাস্টিক কাকে বলছে
যেসব প্রাণীদের দেহ 3টি কলাস্তর নিয়ে গঠিত। 3টি কলাস্তর কি কি? এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই 3টি কলাস্তর নিয়ে গঠিত তাদেরকেই বলা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী বা ত্রিস্তরীয়। বুঝতে পারলে? এবার আবার কি হচ্ছে, এই ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণীকে আবার 3 ভাগে ভাগ করা যাচ্ছে। কি অনুসারে বা কিসের বেসিসে? না এদের সিলোম বা দেহগহ্বরের উপস্থিতি বা অনুপস্থিতিতে ট্রিপ্লোপ্লাস্টিককে 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? অ্যাসিলোমেটা, সিউডোসিলোমেটা আর একটা কি সিলোমেটা। অ্যাসিলোমেটা কি? অ্যাসিলোমেটা হচ্ছে যেসব প্রাণীদের দেহ বা দেহে সিলোম থাকে না, সিলোম অনুপস্থিত, তাদের কি বলা হচ্ছে? তাদের বলা হচ্ছে অ্যাসিলোমেটা। এই অ্যাসিলোমেটা অন্তর্গত পর্বগুলি কি কি? নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস। কি কি? নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস। এরপর কি? এরপর হচ্ছে সিউডোসিলোমেটা। সিউডোসিলোমেটা কি? সিউডো শব্দটার মানেই তোমরা জানো ছদ্ম। এবার নাম শুনেই বুঝতে পেরেছো সিউডোসিলোমেটা বলতে কি বোঝানো হয়েছে? ছদ্মসিলোম। ছদ্মসিলোম কি? না যেসব প্রাণীদের দেহে প্রকৃত দেহঘর থাকে না, ছদ্মসিলোম থাকে। প্রকৃত মানে এর অর্থ প্রকৃতভাবে তারা উপস্থিত নয়, তবে না কিনা রয়েছে, সেটাকেই বলা হচ্ছে ছদ্মসিলোম। তাদেরকে কি বলা হচ্ছে? সিউডোসিলোমেটা। এই সিউডোসিলোমেটার অন্তর্গত পর্ব কি? নিমাটোডা। আর একটা কি রয়েছে? সিলোমেটা। সিলোমেটা মানে তোমরা বুঝতে পারছো নাম শুনে কি হবে? না এখানে সিলোম উপস্থিত। যেসব প্রাণীদের দেহে প্রকৃত সিলোম উপস্থিত তাদের কি বলা হচ্ছে? সিলোমেটা। যেমন কি কি এই সিলোমেটার অন্তর্গত পর্বগুলি কি কি? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কডাটা। আবার কি হচ্ছে, এই কডাটা পর্বকে আবার ভাগ করা হচ্ছে 4টি উপপর্বে। এতদূর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সিলোমেটা অবধি। ট্রিপ্লোপ্লাস্টিককে সিলোমের উপস্থিতিতে ভাগ করে 3টি পর্বে ভাগ করলাম, অ্যাসিলোমেটা, সিউডোসিলোমেটা, সিলোমেটা। এরপর নেক্সট আমরা জানবো কর্ডাটা। এই কর্ডাটা যেটা জানলে, কর্ডাটাকে আবার ভাগ করা হচ্ছে কিসের বেসিসে? কর্ডাটার তোমরা পরে জানবে, তার নোটোকর্ডের ভিত্তিতে আর কি। নোটোকর্ডের ভিত্তিতে কর্ডাটাকে আবার ভাগ করা হচ্ছে কি কি ভাগে? হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এখন তোমরা জাস্ট তার ভাগগুলো বা পর্বগুলো, উপপর্বগুলো জেনে নাও, এরপরে আমরা ডিটেলসে যাব আস্তে আস্তে। তারপর এই যে এই ভার্টিব্রাটাকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একনাথাতে কি হয়? চোয়ালবিহীন প্রাণী, একনাথা। আর ন্যাথোস্টোমাটা কি? ন্যাথোস্টোমাটা হচ্ছে চোয়ালযুক্ত প্রাণী। চোয়ালযুক্ত প্রাণীকে কি বলা হচ্ছে? ন্যাথোস্টোমাটা। আর চোয়ালবিহীন প্রাণীকে কি বলা হচ্ছে? একনাথা। তারপর আবার কি? ন্যাথোস্টোমাটাকে আবার 6টি ভাগে ভাগ করা হচ্ছে, 6টি শ্রেণীতে। এগুলো তোমরা জানো কি কি? কন্ডিকথিস, অস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। এগুলো 6টি ভাগ তোমাদের জানার কথা, তোমরা জানো নিশ্চয়ই। এই 6টি ভাগে ভাগ করা হয়েছে। এই 6টি ভাগ সম্পর্কেও আমরা পরে ডিটেলসে পড়বো। এখন শুধু তোমরা নামগুলোই জেনে রাখো। এগুলো কি কি তোমরা জানো নিশ্চয়ই। ম্যামেলিয়া বা অ্যাভিস বা রেপটাইল এগুলো কাকে কি বলে জানো, আর না জানলেও আমরা পরের ডিটেলসে পড়ে নিব। তো আস্তে আস্তে আমাদের আরো এগোতে হবে। আমি তোমাদের এই যে গোটা প্রাণী জগৎটার ভাগটা করলাম, এটার একটা ডায়াগ্রাম তোমাদেরকে দিয়ে দিব। ওই ডায়াগ্রামটা তোমরা দেখে নিও, অ্যাটাচ করে দিব, ওটা দেখে নিও প্রত্যেকটা। কিনা প্রথমে কি হচ্ছে, প্রাণী জগৎ থেকে কি কি 2টো ভাগে ভাগ হচ্ছে? প্রোটোজোয়া আর মেটাজোয়া। আবার মেটাজোয়া থেকে আবার কি কি 2টো ভাগে ভাগ হচ্ছে? প্যারাজোয়া, এন্টারোজোয়া। আবার এন্টারোজোয়া থেকে 2টো ভাগে, প্যারাজোয়া থেকে পরিফেরা পর্ব কি চলে আসলো? পরিফেরা।
আবার এন্টারোজোয়া থেকে কি কি আসছে? ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকের মধ্যে কি কি পর্ব ঢুকছে? নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস। না, প্লাটিহেলমিনথিসটা ট্রিপ্লোব্লাস্টিকে, সরি, প্লাটিহেলমিনথিস নয়। তারপর ট্রিপ্লোব্লাস্টিকে আবার কি কি হচ্ছে? অ্যাসিলোমেটা, সিউডোসিলোমেটা, সিলোমেটা। অ্যাসিলোমেটার পর্ব কি? প্লাটিহেলমিনথিস। সিউডোসিলোমেটার পর্ব কি? নিমাটোডা। আর সিলোমেটার পর্ব কি? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডারমাটা, কর্ডাটা। এই প্রত্যেকটা পর্ব বিষয়ে তোমরা জানলে। এই প্রত্যেকটা পর্ব বিষয়ে একটা ডায়াগ্রাম অ্যাটাচ করে দেবো, তার থেকে তোমাদের যখন আমরা পরে প্রত্যেকটা পর্বগুলোর ডিটেলসে যাব, তোমাদের সেটা জানতে বা বুঝতে সুবিধা হবে। তো চলো নেক্সট যাওয়া যাক। কি না, প্রাণী জগতের অন্তর্গত বিভিন্ন পর্ব ও শ্রেণীর বৈশিষ্ট্যগুলি ও উদাহরণ। যেটা বললাম যে এরপরে আস্তে আস্তে আমরা পর্বে প্রবেশ করব, মানে পর্বগুলোর ডেপথে পড়ব। তো কি আছে প্রথমেই? প্রোটোজোয়া। এবার প্রোটোজোয়াটা হচ্ছে, প্রোটোজোয়া মেটাজোয়া এগুলো আমাদের হয়তো এতটাও ইম্পর্টেন্ট নয় বলবো না, আবার ইম্পর্টেন্টই ঠিকই, বাট এগুলো হালকা আমরা টাচ আপ করে যাবো। আমরা মেন ওই পর্ব 10টি 11টি পর্ব নিয়ে পড়বো। এই পর্বগুলো জাস্ট আমরা টাচ আপ করে চলে যাবো। প্রোটোজোয়া। প্রোটোজোয়া শব্দটা কি শব্দ? একটা প্রোটোজোয়া শব্দটা একটা হচ্ছে গ্রিক শব্দ। যে প্রোটোস, প্রোটোস কথাটার অর্থ কি? প্রোটোস কথাটার অর্থ হচ্ছে প্রথম। আর এই যে জোয়া, জোয়া জুনস, জুনস শব্দ থেকে জোয়া শব্দটা এসছে, তার শব্দ, তার মানে প্রাণী। এর থেকে কি বোঝা যাচ্ছে না প্রথম প্রাণী যেটা, সেটাই কি হচ্ছে না প্রোটোজোয়া। এর সংজ্ঞা বা ডেফিনেশন কি? প্রাণী জগতের অন্তর্গত যেসব প্রাণী এককোষী, আণুবীক্ষণিক, কলা ও যন্ত্রতন্ত্রবিহীন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাইন্ডে রাখবে। কি? এককোষী, আণুবীক্ষণিক, কলা ও যন্ত্রতন্ত্রবিহীন, তাদের বলা হচ্ছে প্রোটোজোয়া। প্রত্যেকটা পয়েন্ট, যেসব পয়েন্টগুলো বললাম, কি? এককোষী, আণুবীক্ষণিক, কলা ও যন্ত্রতন্ত্রবিহীন, তাদের কি বলা হচ্ছে? প্রোটোজোয়া। প্রোটোজোয়ার এবার কি জানবো? সাধারণ বৈশিষ্ট্য। এখানে কয়েকটা লেখা আছে, দেখে নেবে। এছাড়াও অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। অসংখ্য বৈশিষ্ট্যগুলি কি কি? অসংখ্য বৈশিষ্ট্যগুলি হচ্ছে, এরা প্রথমত আণুবীক্ষণিক ও এককোষী জীব। তারপর এদের দেহের বিভিন্ন আকৃতির বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এদের মানে গোলাকার, ডিম্বাকার, লম্বাটে ইত্যাদি হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো আকার, নির্দিষ্ট আকার লক্ষ্য করা যায় না। যেমন তোমরা জানো অ্যামিবার কোনো নির্দিষ্ট আকার নেই, আকার ও আকৃতি নেই। তারপর কি? দেহ নগ্ন কার ক্ষেত্রে হয় এটা জানো? এমিবার ক্ষেত্রে। আর পেলিকল কার ক্ষেত্রে হয়? প্যারামোসিয়ামের ক্ষেত্রে। এগুলো দ্বারা আবৃত থাকে। তারপর কি? এদের গমনাঙ্ক ক্ষণপদ হয়। কার ক্ষণপদটা? কার? অ্যামিবার। ফ্লাজেলা ইউগ্লিনার, সিলিয়া প্যারামোসিয়ামের ইত্যাদি। এই ধরনের অনেক পয়েন্ট থাকে। তারপর আরো কি বৈশিষ্ট্য রয়েছে না, এদের অযৌন জনন, যেটা মানে দ্বিবিভাজনটা কার ক্ষেত্রে হয়? অ্যামিবা। আর বহুবিভাজনটা কার ক্ষেত্রে হয়? বহুবিভাজন হয় প্রোডনের ক্ষেত্রে। তারপর কোরগোদ্গম হয় কার ক্ষেত্রে? পোডোফ্রিয়া। তারপর আবার যৌন জননও দেখা যায়, সেটা কার ক্ষেত্রে? সিনগ্যামি বা কনজুগেশন, যেমন প্যারামোসিয়ামের ক্ষেত্রে। এই পদ্ধতিতে ঘটে। তারপর এদের অন্তঃকোষীয় পরিপাক লক্ষ্য করা যায়। তারপর আরো দেহত্বকের মাধ্যমে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটানো সম্ভব হয়। অ্যামিবার সবাত শোষণ দেখা যায়। তারপর মনোসিস্টিসের অবাত শোষণ দেখা যায়। সংকোচী গহ্বর থাকে। এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। আরেকটা জিনিস আমি তোমাদের অ্যাটাচ করে দেবো স্ক্রিনে, তোমরা দেখতে পাবে। কি? অ্যামিবা বলছি, এই যে কি প্রোটোজোয়া আর মেটাজোয়ার পার্থক্য, এটা একটু দেখে নেবে তোমরা। একটা থাকবে প্রোটোজোয়া মেটাজোয়ার পার্থক্য, আর একটা থাকবে প্রোটোজোয়া মেটাজোয়া এন্টারোজোয়ার পার্থক্য।
এরপর আমরা সরাসরি কোথায় প্রবেশ করব না পর্ব পরিফেরা, পরিফেরা থেকে শুরু হবে একদম কড়াটা অবধি। তো এরপর আমরা জেনে নেব প্রত্যেকটা ফাইলাম বা পর্বের সম্পর্কে। তো প্রথমেই কি রয়েছে না প্রথমেই রয়েছে পরিফেরা। তোমরা জানো পরিফেরা হচ্ছে প্রথম পর্ব। তার ডেফিনেশন বা সংজ্ঞা কি, যে বহুকোষী প্রাণীদের দেহে অসংখ্য ছিদ্র ও নালিকাতন্ত্র উপস্থিত, মুখ্য ছিদ্র ও স্নায়ুতন্ত্রবিহীন দেহের গহ্বরগুলি কোয়ানোসাইট কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, তাদেরকে কি বলে না তাদেরকে বলে পরিফেরা। পরিফেরা এবার পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, আবার কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা প্রথমে জানব শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি? দেহপ্রাচীর। এদের দেহপ্রাচীর অস্টিয়া নামক ছিদ্র দিয়ে গঠিত। তারপর কি? চলাচল। পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, কোনো বস্তুর সঙ্গে স্থায়ীভাবে সংলগ্ন থাকে, মানে সোজা কথায় যে এরা চলাচলে অক্ষম। তারপর কি? দৈহিক কাঠামো। স্পিকিউল নামক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কন্টক বা স্পঞ্জিয়ন তন্তু দেহের কাঠামো গঠন করে। তারপর কি না তারপর রয়েছে নালিকাতন্ত্র। নালিকার মাধ্যমে জলস্রোতের সাহায্যে খাদ্যকণা, অক্সিজেন ইত্যাদি দেহের মধ্যে প্রবেশ করছে। নালিকাতন্ত্র কি? দেহের অভ্যন্তরে বিভিন্ন রকমের ক্যানেল সিস্টেম বা নালিকাতন্ত্র দেখা যায়, যেটা আবার এই খাদ্য বা অক্সিজেনকে নিয়ে যেতে দেহের মধ্যে সাহায্য করে। আবার অপাচ্য বস্তু বা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি সেগুলোকে আবার সেই জলস্রোতের মাধ্যমেই দেহের বাইরে নির্গত করতে সাহায্য করে। এক্ষেত্রে অস্টিয়া যে ছিদ্রটা সেইটা দিয়েই জল প্রবেশ করে, এবং আরেকটা যে ছিদ্র রয়েছে অস্কিউলাম, এই অস্কিউলাম দিয়েই জল নির্গত হয়। মানে আমাদের শরীরের পরিফেরাতে শরীরের দেহে যে জলটা প্রবেশ করছে, যেটার মধ্যে খাদ্য ওটু প্রবেশ করছে, সেটা কিসের মাধ্যমে না সেটা অস্ট্রিয়ার মাধ্যমে। আর কিসের মাধ্যমে জল নির্গত হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড, প্রাচ্য অপাচ্য বস্তু এগুলো কিসের মাধ্যমে নির্গত হচ্ছে? অস্কিউলামের মাধ্যমে। আর একটা কি রয়েছে? কলাতন্ত্র। কলাতন্ত্র কি? এরা বহুকোষী প্রাণী হওয়ার সত্ত্বেও এদের কলাতন্ত্র গঠিত হয়নি, মানে এরা কিন্তু মাল্টিসেলুলার, এটা বহুকোষী প্রাণী, কিন্তু তবুও এদের কলাতন্ত্র গঠিত হয়নি। না কেন? কারণ তোমাদের প্রথমেই বলেছিলাম এরা হচ্ছে প্রথম আদিতে সৃষ্টি হয়েছে, তাই কিন্তু এদের কোনো কলাতন্ত্র গঠিত হয়নি। এরপর আমরা জানব পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য। পরিফেরার সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি? প্রথমত, পরিফেরা হচ্ছে সামুদ্রিক প্রাণী। পূর্ণাঙ্গ অবস্থায় এরা কোনো বস্তুর সঙ্গে দৃঢ়ভাবে সংলগ্ন থাকে। এরা গমনে অক্ষম। এরা এককভাবে বা কলোনি গঠন করে অবস্থান করে। তারপর কি না এদের দেহে অসংখ্য পোর বা ছিদ্র থাকে, তাই এদের ছিদ্রাল প্রাণীও বলা হয়। সারা দেহে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা অস্ট্রিয়া থাকে, যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে, যেটা বললাম প্রথমেই। তারপর আর কি না দেহের অগ্রপ্রান্তে একটি বড় প্রান্তিক ছিদ্র বা অস্কিউলাম থাকে, যার মাধ্যমে দেহের বাইরে জল নির্গত হয় বা দূষিত পদার্থ যেটা আর কি। তারপর আর কি দেহের কোষগুলি দুটি স্তরে বিভক্ত, দুটি স্তরে সজ্জিত। একটা হচ্ছে বহিস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর। এই জন্য এদের দ্বিস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে। এই দুটি কোষাস্তরের মাঝে জেলির মতো মেসেনকাইমা নামক পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এই মেসেনকাইমা বিভিন্ন ধরনের কোষ, যেমন অ্যামিবোসাইট, পিনাকোসাইটস,
তারপরে স্ক্লেরোব্লাস্ট ইত্যাদি পরিলক্ষিত হয়। তারপর কি, এদের ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষ দ্বারা পরিবেষ্টিত এক বা একাধিক গহ্বর আছে। তারপর দেহে বিশেষ নালিকাতন্ত্র বা ক্যানেল সিস্টেম আছে, যার মধ্য দিয়ে গহ্বরটি প্যারাগ্যাস্ট্রিক গহ্বর, এই গহ্বরটিকে কি বলা হয়, প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বা স্পঞ্জেসিল বলে। এই মধ্য গহ্বরটি অন্তঃসংযুক্ত ক্ষুদ্র প্রকোষ্ঠে বিভক্ত থাকে। তারপর অন্তঃকঙ্কাল ক্যালকেরিয়াস স্পিকিউল, সিলিসিয়াস স্পিকিউল বা স্পঞ্জিন তন্তু দ্বারা গঠিত। দেহে পরিপাকতন্ত্র থাকে না, মুখছিদ্র ও পায়ুছিদ্রও থাকে না। দেহটা বহুকোষী হলেও কলাতন্ত্র গঠিত হয় না। দেহে স্নায়ুকলা, শ্বাসঙ্গ ও রেচনাঙ্গ থাকে না। জীবনচক্রে অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা ও প্যারেনকাইমুলা লার্ভা দেখা যায়। এই পর্বের প্রাণীদের পুনরুৎপাদী ক্ষমতা রয়েছে, মানে এরা পুনরুৎপাদন করতে পারবে। এদের জনন অযৌন ও যৌন উভয় পদ্ধতিতেই সম্পন্ন হয়। এরা কোরক ও কমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। তোমরা বুঝতে পারলে কিভাবে জনন সম্পন্ন করে, কিভাবে তার খাদ্য সংগ্রহ করে, বা কিভাবে শ্বাসক্রিয়া চলন করে। তোমরা পুরোটাই বুঝতে পারলে। আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিব, একটা স্পঞ্জের দেহের ডায়াগ্রাম। সেখানে তোমরা দেখতে পাবে কোনটা অস্কিউলাম, অস্ট্রিয়া এবং বিভিন্ন বিভিন্ন জিনিস, যেগুলো স্পিকিউল কোনটা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা বুঝলাম যে তার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি, আর তার সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো থেকে কি করতে পারবো না, আমরা এটাকে বুঝতে পারবো যে এটা পরিফেরা গ্রুপের। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো থেকে আমরা তাকে শনাক্তকরণ করতে পারবো। এরপর নেক্সট হচ্ছে নিডারিয়া। নিডারিয়া কি? নিডারিয়া হচ্ছে সিলেন্টেরনযুক্ত কলা সমন্বিত যন্ত্র ও তন্ত্রবিহীন কর্ষিকা ও নিমাটোসিস যুক্ত জলবাসী প্রাণীদের নিডারিয়া বলা হয়। তার মানে কি বুঝলে না, নিডারিয়া হচ্ছে এক প্রকারের জলজ প্রাণী। বুঝতে পারলে? তারপর এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি না, এই পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় দুটি কোষস্তর থাকে, যথা অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম। তাই এদেরকে কি বলা হয়, ডিপ্লোব্লাস্টিক। তারপর কি, দেহগহ্বর। এদের দেহের অভ্যন্তরে একটি মাত্র গহ্বর দেখা যায়, যেটা কি না সিলেন্টেরন। তারপর আর কি রয়েছে, খাদ্য পরিপাক। এদের অন্তঃকোষীয় ও বহির্কোষীয় উভয় প্রকারেই খাদ্য পরিপাক দেখা যায়। আর রয়েছে কি না নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট কি, এপিডার্মিসে বিশেষ করে কর্ষিকায় অসংখ্য নিডোব্লাস্ট কোষ দেখা যায়। বাসস্থান, এই পর্বের বেশিরভাগ প্রাণী সমুদ্র প্রাণী, মানে কি সমুদ্রবাসী, মানে কি প্রথমেই বললাম যে জলজ প্রাণী, জলে থাকতে পছন্দ করে। এছাড়াও আমরা তার সাধারণ বৈশিষ্ট্যগুলো জেনে নেব। নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্য কি না, নিডারিয়ার বেশিরভাগ প্রাণী সামুদ্রিক, কিন্তু কিছু প্রাণী সাধু জলে বসবাস করে। তারপর কি, এদের দেহ অরীয়ভাবে প্রতিসম। এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। দেহ অ্যাক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তর নিয়ে গঠিত। উভয় স্তরের মাঝে জেলির মতো কোষবিহীন একটি স্তর দেখা যায়, যাকে কি বলে মেসোগ্লিয়া। পরে আবার কি জানবো না, এই মেসোগ্লিয়া স্তরটাই ডেভেলপ হয়ে মেসোডার্ম স্তরে কনভার্ট হয়েছে। তারপর আর কি, দেহের অভ্যন্তরে একটি কেন্দ্রীয় গহ্বর থাকে, যাকে সিলেন্টেরন বলে। সিলেন্টেরন বা
গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তারপরে এদের অ্যাক্টোডার্মে নিডোব্লাস নামক বিশেষ ধরনের দশাংশ কোষের মধ্যে নিমাটোসিস্ট নামক এক প্রকার অঙ্গাণু থাকে। এই কারণেই এই পর্বের নাম হচ্ছে কি না নিডারিয়া। তারপর এরা বহুকোষী প্রাণী, কিন্তু দেহে কোনো যন্ত্র এবং তন্ত্র গঠিত হয়নি। প্রান্তীয় ছিদ্র, মুখছিদ্র ও পায়ুছিদ্র রূপে কাজ করে। প্রান্তীয় ছিদ্র যেটা আর কি, সেটা মুখছিদ্র ও পায়ুছিদ্র রূপে কাজ করছে। মুখছিদ্রটি অনেক কর্ষিকা দ্বারা পরিবৃত্ত থাকে। এদের অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক পদ্ধতি লক্ষ্য করা যায়। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি না, স্নায়ুতন্ত্র দেহে স্নায়ুজালক রূপে অবস্থান করছে। তারপর শ্বসনকালে গ্যাসীয় আদান প্রদান এবং রেচন দেহত্বকের মাধ্যমেই ঘটে। তারপরে জীবনচক্রের দুটি দশা দেখা যায়। কি কি না, পলিপ দশা বা অযৌন দশা, আর হচ্ছে মেডুলা দশা বা যৌন দশা। এরা এক লিঙ্গ বা উভলিঙ্গ। কোরকের সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয় এবং শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের দ্বারা যৌন জনন সম্পন্ন হয়। সিলিয়াযুক্ত প্ল্যানুলা লার্ভা জীবনচক্রের বিশেষ বৈশিষ্ট্য। আর কি না, জীবনচক্রে যৌনুক্রম দেখা যায়। তো তোমরা জানতে পারলে যে নিডারিয়া পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি হলো। আমি এখানে একটা নিডারিয়ার একটা প্রাণীর, যেমন হয়তো হাইড্রার একটা প্রস্থচ্ছেদ দিয়ে দেব, তার সাহায্যে তোমরা যে বুঝে নিতে পারবে যে কোনটা কি। ডায়াগ্রাম একটা দিয়ে দিব। তাহলে এই পরিফেরা নিডারিয়া থেকে কি জানলাম? পরিফেরা কি, পরিফেরার যেটা আমরা বেসিস করেছিলাম, বেসিস অফ ক্লাসিফিকেশন, সেখানে বডি ক্যাভিটি বা সিলোম কিরকম ছিল, অ্যাসিলোমেট। তারপর তার সিমেট্রি কিরকম হলো না, অ্যাসিমেট্রিক্যাল। আর লেভেল অফ অর্গানাইজেশন কোথা থেকে না, সেলুলার লেভেল। আর নিডারিয়ার থেকে কি হলো, নিডারিয়ার ক্ষেত্রে কি হলো না, তার বডি ক্যাভিটি বা সিলোম কিরকম, সেটাও অ্যাসিলোমেটা। আর তার সিমেট্রি কিরকম হলো, রেডিয়াল অরিও প্রকৃতির, অরিওভাবে প্রতিসম। আর এর লেভেল অর অর্গানাইজেশন কি হলো না, টিস্যু থেকে। তো এর পরের পর্ব কি, এর পরের পর্বের নাম হচ্ছে টিনোফোরা। তো কি বলেছিলাম প্রথমেই আমি, যে টিনোফোরা নিডারিয়ার ম্যাক্সিমাম জিনিস কিন্তু তোমরা সেম দেখতে পাবে। তো দেখা যাক কি কি আছে। টিনোফোরার সংজ্ঞা কি না, টিনোফোরা হচ্ছে স্বচ্ছ, নরম ও আঠালো দেহ বিশিষ্ট পলিপ মেডুলা দশা ও নিমাটোসিস্ট বিহীন লেসোকোষ ও কম্বো প্লেটলেট বিশিষ্ট সামুদ্রিক প্রাণীর নামই কি হচ্ছে না, টিনোফোরা। একটা জিনিস যেটা তোমরা আলাদা দেখতে পেলে, যেটা কি, যে নিডারিয়াতে যেখানে ল্যাসোকোষ থাকে না, কিন্তু টিনোফোরাতে ল্যাসোকোষ থাকছে। আর একটা জিনিস কি, আর একটা হচ্ছে কম্বো প্লেট, যেটা কিন্তু নিডারিয়াতে থাকে না, কিন্তু টিনোফোরাতে থাকছে। এই কিছু কিছু জিনিস আলাদা। আর একটা বলে রাখি, তোমরা প্রথমে পড়েছিলে কি, যে নিডারিয়ার তার সিমেট্রি বা প্রতিসাম্যতা কি না, অরীয়ভাবে প্রতিসাম্য তার দেহ, কিন্তু টিনোফোরার ক্ষেত্রে তার প্রতিসাম্যটা বা সিমেট্রিকটা কেমন হবে, ওটাও অরীয়ভাবে, কিন্তু ওটা দ্বি-অরীয়ভাবে। মানে একটা হচ্ছে ল্যাটারাল আর একটা একটা হচ্ছে রেডিয়াল আর একটা হচ্ছে বাইল্যাটারাল, কিন্তু এটা তার মাঝামাঝি, মানে এটা বাইরেডিয়াল টাইপের, দ্বি-অরীয়ভাবে প্রতিসম। এবার পড়বো তার শনাক্তকারী বৈশিষ্ট্য। তার শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি, এদের হচ্ছে দেহের চারপাশে সমদূরত্বে অবস্থিত লম্বালম্বি প্রসারিত 8টি কম্বো প্লেট থাকে। মানে তাদের ধরো দেহটা হচ্ছে কি বলবো, এইরকম টাইপের, এখানে ছোট্ট করে এঁকে বুঝিয়ে দিচ্ছি, এইরকম টাইপের তাদের দেহটা। এবার এদের কি বলেছে
না চারপাশে সমদূরত্বে অবস্থিত লম্বালম্বি হবে। এই একটা টানলাম, এই একটা একই ডিস্টেন্স ক্রিয়েট করে এরকম একটা টানলাম। তো এইগুলোই কি হচ্ছে না প্রসারিত 8টি কম্বো প্লেট থাকে, এগুলাকেই কি বলা হচ্ছে না কম্বো প্লেট। তারপর কি কোর্সিকায় কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ উপস্থিত। এদের কোর্সিকার যে অংশটা, এদের কোর্সিকায় কি থাকে না তোমরা দেখতে পারবে হালকা ফিমরি টাইপের যে অবস্থানটা থাকে কোর্সিকায়, ওইখানে ল্যাসোকোষ উপস্থিত থাকে। আমি তোমাদের সাথে একটা ছবি দিয়ে দিব, দিলে তোমরা বুঝতে পারবে। তারপর আর কি দেহে সম্পূর্ণ পৌষ্টিক নালী উপস্থিত, যা ওরাল তলে একটি মুখছিদ্র এবং অ্যাবোরাল তলে 2টি পায়ুছিদ্র দ্বারা মুক্ত। যেটা ওরাল তল, যেটা সমতল ভাবে, ওই জায়গাটাই কি না একটি মাত্র শুধু মুখছিদ্র রয়েছে, আর যেটা অ্যাবোরাল তলে ওখানটাই কি পায়ুছিদ্র দ্বারা মুক্ত। অ্যাবোরাল তলে বিশেষ জ্ঞানেন্দ্রিয় স্ট্র্যাটোসিস্ট থাকে। স্ট্র্যাটোসিস্ট নামে এদের একটা বিশেষ জ্ঞানেন্দ্রিয়, যেটা কোথায় থাকে না অ্যাবোরাল তলে। তারপর কি এদের জীবনচক্রে যৌনক্রম অনুপস্থিত। এটা তোমরা আগের ক্ষেত্রেও দেখেছিলে, ওখানেও নিরারিয়ার ক্ষেত্রেও কোনো যৌনক্রম পাওয়া যায়নি, এদের ক্ষেত্রেও কোনো যৌনক্রম পাওয়া যায় না, এদের অনুপস্থিত, যৌনক্রম অনুপস্থিত। তারপর কি আর একটা না এই পর্বের সমস্ত প্রাণী হচ্ছে সমুদ্রপাসী বা জলজ প্রাণী। আগেই বলেছিলাম নিমাটোডার ক্ষেত্রেও একইটাই ছিল, নিডারিয়ার ক্ষেত্রেও একই জিনিসটাই ছিল, ওরাও ছিল সমুদ্রবাসী প্রাণী, জলজ প্রাণী। টিনোফোরারাও একই জিনিস, সমুদ্রবাসী বা জলজ প্রাণী। এবার আমরা টিনোফোরার সাধারণ বৈশিষ্ট্যগুলো জেনে নেব। টিনোফোরার সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? টিনোফোরা পর্বের সমস্ত প্রাণী সামুদ্রিক, এরা কখনো কলোনি গঠন করে থাকে না। আমরা কি দেখি যে না সমুদ্রে হয়তো যারা ম্যাক্সিমাম প্রাণীরা থাকে তারা কলোনি রূপে মানে একটা গোষ্ঠী রূপে কলোনি গঠন করে থাকে, কিন্তু এরা কখনোই কলোনি গঠন করে থাকে না। তারপর এদের দেহ কি মানে দ্বি-অরীয়ভাবে প্রতিসম, বাইরেডিয়াল। তারপর কি এদের দেহ সাধারণত স্বচ্ছ এবং নানান আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, ডিম্বাকার বা চ্যাপ্টা বিভিন্ন ধরনের। তারপর এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, কিন্তু মেসোগ্লিয়া অসংখ্য অ্যামিবোসাইট কোষ ও মসৃণ পেশি তন্তুযুক্ত হয়ে মেসোডার্ম স্তর গঠন করে। এদের মেসোব্লাস্টিক বা ত্রিস্তরীয় প্রাণীও বলা হয়। মানে কি মানে টিনোফোরা হচ্ছে সাধারণত দ্বিস্তর বিশিষ্ট বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, কিন্তু এদের মেসোগ্লিয়া যে অংশটা ওটা অসংখ্য রয়েছে। অসংখ্য মেসোগ্লিয়া থাকায় এদের ওই মেসোগ্লিয়া স্তরগুলো মসৃণ পেশি তন্তুযুক্ত হয়ে কি তৈরি করে মেসোডার্ম স্তর। মেসোডার্ম স্তর থাকা মানে কি সেটা ত্রিস্তরীয় বা ট্রিপ্লোব্লাস্টিক। এবার তাই মেসোডার্ম স্তর যখন গঠন করে নিচ্ছে, তাই এদের ক্ষেত্রে মেসোব্লাস্টিক বা ত্রিস্তরীয় গঠন প্রাণীও বলা হচ্ছে। মানে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এদেরকে বলা যেতে পারে দ্বিস্তরীয় বা ডিপ্লোপ্লাস্টিক, আবার কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এদেরকে বলা যেতে পারে ত্রিস্তরীয় বা ট্রিপ্লোপ্লাস্টিক। তারপর কি সিলিয়ার সাহায্যে গমন হয়। সিলিয়াগুলি যুক্ত হয়ে 8টি চিরুনির মতো প্লেট বা কম্বো প্লেট তৈরি করে। এই চিরুনি জিনিসটার মানে কি বলতো কোথা থেকে এসছে, বা এই যে কম্বো প্লেট এই জিনিসটা কোথা থেকে এসছে? তোমরা এই যে টিনোফোরার যে টিনোস কথাটার অর্থ কি বলতো? চিরুনি। এই ধারণার মানে এই জিনিসটা থেকেই চিরুনি বা কম্বো প্লেট জিনিসটা এসছে, চিরুনির মতো গঠন যে জিনিসটা সেটা এসছে, যেটা কিনা সমদূরত্বে লম্বালম্বিভাবে অবস্থিত। তারপর কি সাধারণত 2টি কোর্সিকা থাকে এবং এরা বিপরীত মুখে অবস্থান করে। বেরোর কোর্সিকা থাকে না,
এটা মার্ক করবে। বেরোর কোর্সিকা কিন্তু থাকে না এদের। তারপর কি, এদের কোর্সিকায় কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ থাকে, নিউরোব্লাস্ট কোষ থাকে না। কিন্তু নিউরোব্লাস্ট কোষ কাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম? নিউরোব্লাস্ট কোষ কিন্তু নিডারিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম। তারপর কি না, এদের দেহে সম্পূর্ণ পৌষ্টিকনালী থাকে। এদের দেহে কিন্তু সম্পূর্ণ পৌষ্টিকনালী থাকে। তারপর ওরাল তলে একটি মুখছিদ্র এবং অ্যাবোরাল তলে দুটি পায়ুছিদ্র থাকে, যেটা বললামই। এদের আংশিক অন্তঃকোষীয় ও আংশিক বহিঃকোষীয় পরিপাক লক্ষ্য করা যায়। মানে কি, এদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কখনো কখনো অন্তঃকোষীয় পরিপাক বা কখনো কখনো বহিঃকোষীয় পরিপাক লক্ষ্য করা যায়। অ্যাবোরাল তলে বিশেষ জ্ঞানেন্দ্রিয় স্ট্যাটোসিস্ট থাকে। আর কি, এরা উভলিঙ্গ প্রাণী হয়। আবার রয়েছে এরা অযৌন জনন অনুপস্থিত এদের। আর যৌন জননে নিষেক ঘটে কিন্তু দেহের বাইরে, এবং নিষেক ঘটে দেহের বাইরে কিন্তু, এবং সাইডিপিড লার্ভা গঠিত হয়। আর কি, স্নায়ুতন্ত্র জালক রূপে অবস্থান করে। আর জীবনচক্রে তো জনুক্রম দেখা যায় না, ওটা বললামই। তো এই হচ্ছে এদের সাধারণ বৈশিষ্ট্য। তাহলে টিনোফোরার বডি ক্যাভিটি বা সিলোম কিরকম হলো? অ্যাসিলোমেট। আর তাদের সিমেট্রি কিরকম হলো? রেডিয়াল। রেডিয়াল বলতে পারো, বা ওই যেটা বললাম বাইরেডিয়াল। আর তাদের লেভেল অফ অর্গানাইজেশন টিস্যু। এর পরের পর্ব কি? এর পরের পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের সংজ্ঞা কি না, ওপর নিচে চ্যাপ্টা ত্রিস্তর বিশিষ্ট সিলোমবিহীন পায়ুছিদ্রবিহীন ও রক্ত সংবহন তন্ত্রবিহীন প্রাণীদের বলা হয় প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি কি কি না, দেহ গঠন। দেহ গঠনের মধ্যে কি পড়ে? এদের দেহ পাতার মতো বা ফিতার মতো, ওপর নিচে চ্যাপ্টা এবং দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম মানে কি? মানে বাইল্যাটারাল। এর আগেরটায় কি পড়েছিলে? দ্বিঅরীয়ভাবে প্রতিসম। এটাই হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম মানে বাইল্যাটারাল। তারপর সিলোম কি? এদের সিলোম অনুপস্থিত। বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে মেসেনকাইমা কলা অবস্থান করে। আর পেশিস্তর সমূহ মানে পেশিসমূহ স্তরে স্তরে ও গুচ্ছাকারে বিন্যস্ত থাকে। রেচনতন্ত্র কি? রেচনতন্ত্র হচ্ছে শাখা প্রশাখাযুক্ত রেচননালী এবং শিখাকোষ নিয়ে গঠিত। আর সংলগ্নতা কি? চোষক বা হুক দ্বারা পোষকের দেহে সংলগ্ন থাকে। মানে যেরকম জোঁক কি, জোঁক তার একটা চোষকের মাধ্যমে কারোর দেহে আটকে থাকে, সেরকম কোনো একটা মুখছিদ্র বা মুখ দরকার। এর সাধারণ বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের এমনি মুখে বলে দিচ্ছি, মেনলি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানলেই হবে। তার মধ্যে সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, এদের রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। ফ্লেম কোষের মাধ্যমেই এরা রেচনাঙ্গ সম্পন্ন হয়, ফ্লেম কোষই। তারপর রেচনতন্ত্র সম্পন্ন হয় ফ্লেম কোষের মাধ্যমেই। তারপর আরেকটা হচ্ছে এরা উভলিঙ্গ প্রাণী। এদের জননতন্ত্র জটিল এবং উন্নত ধরনের। আর এরা স্বনিষেক বা পরিনিষেক করতে সম্পন্ন হয়। তারপর এদের জীবনচক্রে একাধিক লার্ভা দশা পাওয়া যায়। যেমন বলতে পারি আমরা মিরাসিডিয়াম, স্পোরোসিস্ট, রেডিয়া, সার্কারিয়া, তারপরে মেটাসার্কারিয়া, তারপরে কি আছে অঙ্কেস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি অনেকগুলি লার্ভা দশা পাওয়া যায়। আর কি, বহিস্তকে এদের কিউটিক্যাল বা সিলিয়া থাকে। আর কি রয়েছে এদের তো বললাম দেহটা কিরকম, চ্যাপ্টা ফিতের মতো হবে। এদের দেহ যে লম্বায়, এদের দেহ 50 মিলিমিটার থেকে 20 মিটার অব্দি হতে পারে। এরাই প্রথম প্রাণী যাদের দেহে যন্ত্র ও তন্ত্রের উদ্ভব ঘটেছে। এটা একদম
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এরাই ফার্স্ট প্রাণী যাদের মধ্যে যন্ত্র ও তন্ত্রের উদ্ভব ঘটেছে। এদের ত্রিস্তর বিশিষ্ট প্রাণী, এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মাঝে রয়েছে মেসোডার্ম। আর এদের কোনো সিলোম থাকে না। এরা পরজীবী সাধারণত, তবে কিছু কিছু ক্ষেত্রে এরা স্বাধীনজীবীও দেখা যায়। আর এদের হচ্ছে পৌষ্টিক নালী অসম্পূর্ণ। এদের পৌষ্টিক নালীটা কি অসম্পূর্ণ, এখনো সম্পূর্ণ হয়নি। আর এদের সম্মুখ প্রান্তে, দেহের সম্মুখ প্রান্তে গ্যাংলিয়া ও 2 বা 2-এর বেশি অঙ্কীয় স্নায়ুরজ্জু উপস্থিত গঠিত থাকে। আর এদের স্নায়ুতন্ত্র মৈশদৃশ্য। বুঝতে পারলে? তো এদের সাধারণ শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো করলেই হবে। সাধারণ বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের বলে দিলাম, ওইগুলো জাস্ট মনে রাখবে, পারলে তোমরা নোট করে নেবে। আর আমি এখানে তোমাদের প্লাটিহেলমিনথিসেরও কয়েকটি ডায়াগ্রাম দিয়ে নিব, যেটা থেকে তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। এরপর কি, এরপর আমরা পড়বো অ্যাস্কেহেলমিনথিস। অ্যাস্কেহেলমিনথিসের ক্ষেত্রে কি, অ্যাস্কেহেলমিনথিস কি কিউটিক্যাল যুক্ত, খণ্ডকবিহীন, ছদ্মশিলম যুক্ত, ত্রিস্তর বিশিষ্ট পরজীবী প্রাণীদের বলা হচ্ছে কি অ্যাস্কেহেলমিনথিস। অ্যাস্কেহেলমিনথিসকে আমরা গোলকৃমি বলেও ডিনোট করতে পারি। অ্যাস্কেহেলমিনথিসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি কি কি? এদের দেহের আকৃতি কিরকম হবে? এদের দেহ হচ্ছে অখণ্ডিত ও নলাকৃতি, আর দুপ্রান্ত অপেক্ষাকৃত সরু, মধ্যভাগ চওড়া। যেমন তোমরা ফিতা গোলকৃমি দেখেছো, সেটা যেরকম গোল, ওই রকম ক্ষেত্রেই মাঝখানটা হবে চওড়া আর দুপাশটা ক্রমশ সরু হয়ে আসবে, নলাকৃতি টাইপের। নলাকৃতি বলেই দিয়েছে। আর সিলোম কি, এদের দেহগহ্বরে মেসোডার্ম আবৃত নয়, তাই এদের ছদ্মশিলম দেখা যায়। আর পেশিতন্ত্র কি, পেশিতন্ত্র উন্নত ধরনের এবং অনুদৈর্ঘ্য বা বৃত্তাকার পেশিগুচ্ছ নিয়েও গঠিত। আর দেহাবরণ কি হয়েছে, দেহাবরণ কি, দেহ পুরু ও স্বচ্ছ, কিউটিকেল দ্বারা আবৃত। আর পৌষ্টিকতন্ত্র, এদের পৌষ্টিকতন্ত্র সাধারণত সরল ও সোজা এবং সম্পূর্ণ। আর একটা জিনিস এখানে মার্ক করে রাখবে, এই যে সম্পূর্ণ, আমরা এতক্ষণ দেখছিলাম কিন্তু অসম্পূর্ণ। প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি পৌষ্টিকতন্ত্র কিন্তু অসম্পূর্ণ, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে পৌষ্টিকতন্ত্রটা কি সম্পূর্ণ। তারপর রেচনতন্ত্র। রেচনতন্ত্র কি, রেচনতন্ত্র হচ্ছে একজোড়া পার্শ্বীয় রেচননালী নিয়ে গঠিত, সেটাই হচ্ছে কি রেচনতন্ত্র। এর ক্ষেত্রেও আমি তোমাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে সাধারণ বৈশিষ্ট্যগুলো। সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি না, প্রথমেই হচ্ছে দেহ লম্বা, বেলনাকার, অখণ্ডিত সুতোর মতো, লম্বায় 1 মিলিমিটার থেকে 50 মিলিমিটার অব্দি হয়। তারপর ত্রিস্তর বিশিষ্ট প্রাণী, দেহে অঙ্গতন্ত্র গঠিত হয়েছে। প্রথম যন্ত্রতন্ত্র গঠিত কোথায় হলো, প্লাটিহেলমিনথিসে। তারপর অ্যাস্কেহেলমিনথিসে কি হচ্ছে না, কি তৈরি হচ্ছে, অঙ্গতন্ত্র গঠিত হচ্ছে। তারপরে দেহে সিউডোসিলম বা ছদ্মশিলম উপস্থিত, সিউডোসিল বা সিউডোসিলেমিক তরল দ্বারা পরিপূর্ণ থাকে। পৌষ্টিক নালী সোজা ও সম্পূর্ণ এবং পেশিবহুল গলবিল সমন্বিত, যেটা বললাম। তারপর কি পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত থাকে। এদের একজোড়া পার্শ্বীয় রেচননালী থাকে, যা রেচনতন্ত্র গঠিত করে। দেহ পুরু কিউটিকেল দ্বারা আবৃত থাকে, দেহ প্রাচীর অনুদৈর্ঘ্য পেশি এবং বৃত্তাকার পেশি থাকে না। আর রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, একলিঙ্গ প্রাণী হয়। যৌন দ্বিরূপতা দেখা যায়, মানে উভয় প্রকারেরই দেখা যায় যৌন। তারপর কি, অধিকাংশ প্রজাতি পরজীবী রূপে প্রাণী ও উদ্ভিদ দেহে বাস করে এবং কিছু সংখ্যক প্রজাতি স্বাধীনজীবী রূপে বসবাস করে। আর অ্যাসক্যারিয়েসিসের র্যাবিটিফর্ম ও উচেরিয়ার মাইক্রোফাইলেরিয়া লার্ভা দেখা যায়।
এটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যখন রোগ ও স্বাস্থ্যতে আসবো, তখন তোমরা বুঝতে পারবে অ্যাস্কেরিয়াসিসের র্যাবিটিফর্ম দশা আর উচেরিয়ার মাইক্রোফাইলেরিয়া দশা। তো নেক্সট তারপরে কি রয়েছে, অ্যানিলিডা। অ্যানিলিডার ক্ষেত্রে কি, অ্যানিলিডার সংজ্ঞা কি? অ্যানিলিডার দেহ আংটির মতো খণ্ডক ও মেটামিয়ার দ্বারা গঠিত। আর কি, এদের দেহ হচ্ছে নলাকার, ত্রিস্তরীয় এবং সিলোমযুক্ত, তাদেরকেই বলা হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি? অ্যানিলিডার শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে দেহ গঠন। এদের দেহ নলাকৃতি ও আংটির মতো অসংখ্য খণ্ডকে বিভক্ত। আর সিলোম কি? সিলোম হচ্ছে মেসোডাম পরিবেষ্টিত সিলোম। ত্রিস্তর যখন থাকবে তখন তো অবশ্যই মেসোডাম থাকবেই। আর রেচনতন্ত্র কি না, রেচনতন্ত্র হচ্ছে দেহের প্রতিটি খণ্ডকে নেফ্রিডিয়া নামক রেচনতন্ত্র থাকে। মানে এদের রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। এটা মনে রাখবে, অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। গমনাঙ্গ কি? গমনাঙ্গ হচ্ছে সিটি নামক সূক্ষ্ম সূচের মতো গমনাঙ্গ গমনে সাহায্য করে। আর এটা গমনাঙ্গটা বুঝতে পারলে। তারপর কি রয়েছে না, লার্ভাবস্থা। লার্ভাবস্থা কি? জীবনচক্রে প্রোকোফোল লার্ভাবস্থা দেখা যায়। তো এই হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য অ্যানিলিডার। অ্যানিলিডার সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা একবার জেনে নিব। সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো পড়ে, সেটা হচ্ছে বললাম যেটা, যে রেচনাঙ্গের নামটা জেনে থাকবে। রেচনাঙ্গ হচ্ছে কি? নেফ্রিডিয়া। অ্যানিলিডার রেচনাঙ্গ নেফ্রিডিয়া। আর শ্বসন ক্রিয়া সাধারণত সিক্ত দেহত্বক দ্বারা সম্পন্ন হয়। যেমন কিছু সংখ্যক প্রাণীদের ফুলকার সাহায্যেও শ্বসন ক্রিয়া সম্পন্ন হয়। আর কি না, এদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র উপস্থিত। আর রক্তের বর্ণ কি? লাল। কেন? কারণ রক্তরসে হিমোগ্লোবিন বা অ্যারিথ্রোক্রুয়নিন থাকে, লোহিত রক্তকণিকা থাকে না। আর জোঁকের ক্ষেত্রে কি দেখা যায়? জোঁকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। আর এদের গমনাঙ্গ বললাম সিটি বা আর একটা কি হচ্ছে প্যারাপোডিয়া বা চোষক। তারপর কি, এরা এক লিঙ্গ বা উভলিঙ্গ উভয় প্রকৃতিরই হতে পারে। এদের বহিস্তকে জ্ঞানেন্দ্রিয় দেখা যায়, যেমন কি না স্ট্যাটোটিস্ট, কোর্সিকা বা কেমোরিসেপ্টর ইত্যাদি। আর এদের জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা দেখা যায় বললাম। আর কি না, এদের কিউটিকেল দ্বারা আবৃত। আর সিলোম এদের উপস্থিত, মেসোডাম রয়েছে যেহেতু ত্রিস্তর রয়েছে। আর এদের কি না, এদের খণ্ডক বা মেটামিয়ার থাকে বা সোমাইট ভাবে সজ্জিত থাকে বলে, সোমাইট নিয়ে গঠিত বলে এদেরকে কি বলা হয় না, এদেরকে অঙ্গুরিমাল প্রাণীও বলা হয়। আর এদের খণ্ডকগুলি দেহের ভিতরেও বাইরে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। তো এগুলোই হচ্ছে অ্যানিলিডার বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য। তো আমরা কি দেখতে পেলাম না, নিডারিয়াতে না, টিনোফোরা তো পড়েছি, নিডারিয়া। প্লাটিহেলমিনথিসে কি দেখতে পেলাম? ক্যাভিটিটা কিরকম? উইথাউট বডি ক্যাভিটি, মানে অ্যাসিলোমেট। আর সিমেট্রি বাইল্যাটারাল। আর লেভেল অফ অর্গানাইজেশন অর্গ্যান। তারপর অ্যাস্কেহেলমিনথিসে কি দেখতে পেলাম? এখানে উইথ ফলস সিলোম, এটা তার বডি ক্যাভিটিটা মানে কি সিউডোসিলোম বা ছদ্মসিলোম। আর এর সিমেট্রিও বাইল্যাটারাল। আর লেভেল অফ অর্গানাইজেশন অর্গান বা অর্গান সিস্টেম। আর অ্যানিলিডার ক্ষেত্রেও তাই, এখানে ট্রু সিলোম দেখতে পেলাম, মানে সিলোমেট। আর সিমেট্রি হচ্ছে বাইল্যাটারাল। আর লেভেল অফ অর্গানাইজেশন অর্গান বা অর্গান সিস্টেম। তো আজ আমরা অ্যানিলিডা অবধি করলাম। এর নেক্সট ক্লাসে আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইডোনার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা, এই আর 5টে ফাইলাম সম্পর্কে ডিটেলসে পড়ব। তো আজ এত দূরই। আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানিও। আর কোথায় ডাউট আছে কিনা সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও, ডাউট থাকলে। আর কোথায় কি বুঝার যদি অসুবিধা হয়ে থাকে সেটাও লিখতে জানিও। আর কোনো কোশ্চেন থাকলে সেটাও জানিও।
তো নেক্সট ক্লাস আমরা আর বাকি যে ফাইলামগুলো রয়েছে সেই ফাইলামগুলো সম্পর্কে ডিটেলসে পড়বো। আজকের ক্লাসটা বাস এত দূরই। আর তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও, যাতে আমাদের ক্লাসগুলো সবার মধ্যে পৌঁছে যায়। আর তোমরা অলরেডি দেখে নিয়েছো আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এইভাবে আমাদের আরও সাপোর্ট করে যাও, যাতে আমাদের নেক্সট খুব তাড়াতাড়ি আরও একটা মাইলস্টোন আমরা কমপ্লিট করতে পারি। তো আজকের ক্লাসটা বাস এইটুকুই। স্টে ব্লেসড।